আপনারা সবাই এই যে হেডলাইন এবং ব্যানার দেখে বুঝছেন যে আমি কি বলেছি। আমি বলেছি যে মোদিকে জন্মদাতা পিতা ডাকা শুরু। দেখেন, এই কথাগুলো আমরা যখন বলবো, যেহেতু আওয়ামী লীগের কথাবার্তা বা আওয়ামী লীগ নেতাদের কথাবার্তা বা দেশের জনগণের কথাবার্তা, এগুলো কোনো পত্রিকা বা মিডিয়াতে আসে না। কারণ মিডিয়া এখন চাটুকারি করছে জামাত, এনসিপি আর বিএনপি। সুতরাং আমাদের যে কথা, আসল যে কথা, সত্য কথা যেহেতু মিডিয়া প্রকাশ করছে না, কোনো টিভি চ্যানেল প্রকাশ করছে না, সুতরাং আপনার আমার দায়িত্ব যে এই কথাগুলোকে সব জায়গায় পৌঁছে দেওয়ার। এখন মিডিয়ার যুগ, মিডিয়াতে এখন অনেকেই ফেসবুক চালায়, ইউটিউব চালায়, কিন্তু আমাদের অনেক মুরব্বী আছে যারা বোঝে না, বাটন ফোন এখনো ইউজ করে বা আপনার নর্মাল ফোন ইউজ করলেও ওনারা বুঝে না যে কীভাবে। এই জন্য আপনাদের উচিত যে আপনারা এই কথাগুলোকে জাস্ট শেয়ার করে আবার সামনের দিকে দিয়ে দেওয়া, যাতে আরো বেশি লোকে শুনে। তারপরে তো বলতে পারেন যে কেন আমি জন্মদাতা পিতা ডাকা শুরু করেছে বললাম। তার কারণ হচ্ছে, দেখেন, ডিজিএফআই এর প্রধান, তিনি প্রধান নির্বাচিত হওয়ার পরে তিনি ভারতে গেলেন ট্রিটমেন্ট ভিসায়, চিকিৎসা ভিসায়। তিনি ভারতে গিয়ে সেখানে ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে দেখা করেছেন, তাদের সাথে বৈঠক করেছেন, তাদের সাথে কথাবার্তা বলেছেন। আবার অনেকে এটাকে বলতে চাচ্ছে যে হাদি হত্যাকারীদেরকে ধরে আনার জন্য বা হাদি হত্যাকারীদের নিয়ে আসার জন্য। না ভাই, এটা ভুল কথা। তিনি গিয়েছেন ওখানে তেল মালিশ করতে, তিনি গিয়েছেন জুতা চাটতে। ডিজিএফআই প্রধান তিনি গিয়েছেন জুতা চাটতে, তিনি এমনি যাননি। তো হাদি হত্যাকারী যাদেরকে ধরা হয়েছে তারা কবে নাগাদ ফেরত আসবে তা জানি না। যেমন পরেশ বড়ুয়াকেই ফেরত দিতে 3.5-4 বছর লাগছিল, হাদি হত্যাকারীরও ফেরত দিতে 3.5-4 বছর লাগতে পারে। তার আগে তাদের আরো অনেক কিছু আছে যেগুলো বের করতে হবে। তারা হাদিকে হত্যার পরে কিভাবে পাকিস্তান এম্বাসিতে উঠেছিল, পাকিস্তান এম্বাসিতে কতদিন ছিল, ওখান থেকে কিভাবে এসেছে, এগুলো সব জানতে হবে আগে, তারপরেই পাঠাবে। আজকে আবার আপনারা পেপারে দেখেছেন যে 16,000 মেট্রিক টন চাউল এসেছে ভারত থেকে। এর আগে এসেছিল ডিজেল 5,000 মেট্রিক টন বা 5,000 এরকম কিছু একটা। আমরা তো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এটা চিল্লাইছিলাম না। এখন সংসদে উঠে এই হাসনাত আব্দুল্লাহ শুয়োরগুলা এরা কেন বলে না যে ভারত থেকে তেল আসতে পারবে না, ভারত থেকে চাউল আসতে পারবে না, প্রয়োজনে আমরা ঘাস খেয়ে থাকবো? এই কথা বলে এখন সরকারকে বাধা দিচ্ছে কিনা কেন? এটা কারণটা কি? আব্বা ডাকা শুরু, অলরেডি আব্বা ডাকা শুরু। আপনার এই যে তারেক জিয়া, উনি মোদির কাছে আবেদন জানিয়েছেন যে বাজেটে যে 60 কোটি টাকা সহযোগিতা রেখেছেন, সেই 60 কোটি টাকার সহযোগিতার হিসাবে ওনাদেরকে চাউল ডাইল দিতে, চাউল ডাইল, তেল, লবণ, চিনি, মরিচ এগুলো দেওয়ার জন্য অনুরোধ জানাইছেন। আগে এই বাজেটের, ভারত বাজেটে যে টাকাটা রাখতো, এগুলো হয়তো ধরেন আপনার ভারতীয় যে ইঞ্জিন, ট্রেনের ইঞ্জিন আসে, বা আপনার যে আপনার ইন্দিরা গান্ধীর যে একটা মেমোরিয়াল ছিল বাংলাদেশে, এগুলোর বিভিন্ন কাজে ব্যবহৃত হইতো। এটা ফ্রি অফ কস্ট, এখান থেকে 1 টাকাও ফেরত দিতে হয় না, 1 টাকার কোনো হিসাব দিতে হয় না, কোথায় যাবে, কি হবে, কি না। কিন্তু দুই দেশ জানতো যে কোথায় এই টাকাটা খরচ হচ্ছে। সেই টাকাটাই এখন চাচ্ছেন উনি যে ওনাকে খাদ্য সহযোগিতা দিতে। উনি এখন নিজেই বলছেন যে বাংলাদেশের কাছে আগামী 3 মাস চলার মতো খাদ্যও নাই। ডিজেলের যে অবস্থা এবং সারা পৃথিবীতে যে অবস্থা তা আপনারা দেখতেছেন। ইরানের যেই আপনার আইল্যান্ডের মধ্যে বোমা মারল গত শনিবার, সেটা ছিল ইরানের তেলের মূল হৃৎপিণ্ড। 2% তেল, সারা পৃথিবীর প্রয়োজনীয় 2% তেল ওখান থেকে যায়। এরপর তো ইরান এখন সব জায়গায় ব্লক করে দিছে, হরমুজ প্রণালীর চতুর্দিকে। যেই অবস্থা, তাতে আগামী আর 10-15 দিন পরে যে কি কিয়ামত শুরু হবে সেটা হয়তো এখনো কেউ বুঝে উঠতে পারছেন না। এখন আবার রোজার শেষ, এই ঈদ আসতেছে, সবাই একটা উন্মাদনায় আছি আমরা। এটা নর্মাল, মুসলিম হিসাবে এটা নর্মাল, উন্মাদনায় আছি। কাপড় চোপড় কিনতেছি, কেউ এদিক কিনতেছি, কেউ ওইদিক কিনতেছি। এরপরে দেশে যাওয়ার একটা টেনশন আছে, আবার ফিরে আসার টেনশন আছে। এই টেনশনগুলো শেষ হইতে লাগবে আগামী 10 দিন থেকে 15 দিন। 15 দিন পরে আস্তে আস্তে বুঝতে পারবেন আসলে কাহিনীটা কি। কারণ এখনো তো ওই যে বললাম, রোজার তারাবি, মার্কেটিং, অমুক তমুক করতে যায় আমরা সারা পৃথিবীর কোনো কিছুই খবর রাখছি না। এবং এর ফাঁকেই তারেক ভাইয়া এবং সেনা প্রধান
এরা সবাই আব্বা ডাকা শুরু করেছেন মোদিজিকে। মোদিজি, আপনি আমাদের জন্মদাতা পিতা, আপনি আমাদেরকে জন্ম দিয়েছেন, প্লিজ প্লিজ আমরা যা বলেছি সেটা আমরা আসলে বিবেকে বলিনি, আবেগে বলেছি। ওই যে ঢাকা না দিল্লি, এগুলো আবেগে বলেছি, এগুলো আমরা মাপ চাই। আর দিল্লিও এখন বলেছেন যে ঠিক আছে, আপনাদেরকে সব কিছুই করা হবে, তবে শর্ত হচ্ছে যে ওই অ্যাম্বাসিগুলোতে যারা আক্রমণ করেছে তাদের কে আমাদের হাতে তুলে দিবেন, নাকি আমরাই যাই কিছু করে দিব, সেটা আপনারা ভাবেন, এগুলো দেন। বাকি আরো আছে অনেক হিসাব কিতাব আছে। এই যে সামনে আপনার এই ইয়ের গঙ্গার পানি বন্টন চুক্তি আছে, আরো অভিন্ন 138টা নদীর পানি বন্টন চুক্তির বিষয় আছে। এগুলো সব কিছু নিয়ে আপনাদের বসতে হবে। আর এই বসাই আপনাদের জন্য কি কিয়ামত বয়ে আনছে তা দেখেন। কিন্তু আব্বা ডাকা শুরু, আব্বা আব্বা ডাকতে ডাকতে এখন মুখে ফেনা উঠছে। যার আরেকটা প্রমাণ এই যে 16 মেট্রিক টন আজকের চাউল আসা, দেখেন না খাদ্যে কি হয়। বাংলাদেশের ডিজিএফআই কর্তা কয়েকদিন আগে ভারতে এসে ভারতের যে গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের কর্তার সঙ্গে বৈঠক করে গেলেন। এই বৈঠক সম্পর্কে প্রকাশ্যে যা জানা যাচ্ছে যে মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী, যিনি ফেব্রুয়ারির শেষ দিকে ডিজিএফআই প্রধান হয়েছেন, তারেক রহমান সরকার যাকে নিযুক্ত করেছেন, তিনি মার্চের শুরুতে একদম নীরবে নয়াদিল্লি এসে রয়ের প্রধান পরাগ জৈন ও ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমনের সঙ্গে বৈঠক করে গেছেন। হিন্দুস্তান টাইমস তাদের রিপোর্ট যা, সেই অনুযায়ী তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও কথা বলে গেছেন এবং একটা নিরাপত্তা কনক্লেভে তিনি অংশও নিয়েছেন। তবে এই সফর বা বৈঠক নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো সরকারি রিড আউট, মানে কি আলোচ্য বিষয় আলোচনা হয়েছে সে সম্পর্কে কোনো রিড আউট প্রকাশ করা হয়নি। বাংলাদেশ থেকেও এই ব্যাপারে কিন্তু বড় কোনো রিড আউট বাংলাদেশও প্রকাশ করেনি বলেই আমরা জানি। তাহলে কি আলোচনাটা হলো? দ্য ট্রিবিউন, ভারতের পত্রিকা দ্য ট্রিবিউন ও হিন্দুস্তান টাইমস, এই দুই পত্রিকার আন্তর্জাতিক মানের পত্রিকা, এই দুই পত্রিকার রিপোর্টে বলা হয়েছে মূল বোঝাপড়া ছিল যেন কোনো দেশের ভূখণ্ড এমন ব্যক্তি বা গোষ্ঠী ব্যবহার করতে না পারে যাদের কার্যকলাপ অন্য দেশের স্বার্থের জন্য বৈরী। মানে এটা যেমন ভারতেও এমন কোনো সংগঠন তৈরি হবে না যারা বাংলাদেশের বিরুদ্ধে, আবার বাংলাদেশেও এমন কোনো সংগঠনের কাজ করতে পারবে না যারা ভারতের বিরুদ্ধে। রিপোর্টগুলো আরও বলছে 2024 সালের আগস্টের পর প্রায় বন্ধ হয়ে যাওয়া নিরাপত্তা যোগাযোগ পুনর্জীবিত করা এবং অপারেশন লেভেল যোগাযোগ, সেই লেভেলে যোগাযোগ ফের সচল করাও হয়েছে, এই আলোচনার বিষয় ছিল। এখন যে খবরটা এর বাইরে আসছে সেটা হচ্ছে আওয়ামী লীগেরকে নিয়েও কিভাবে বাংলাদেশের সরকার এগিয়ে যাবে এই ব্যাপারেও ভারতের সঙ্গে একটা বোঝাপড়া আলোচনা এই বৈঠকে হয়েছে। বিশেষ করে অজিত ডোভাল তার বৈঠকে এই কথাগুলো হয়েছে। এটা তো সবাই জানে ভারতের যে লাইন বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে, যে আওয়ামী লীগকে নির্বাচনের আগে অবধি ছিল ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, তাতে ইনক্লুসিভ ইলেকশন মানে সেখানে আওয়ামী লীগও যাতে অংশ নিতে পায়, কিন্তু নির্বাচন তো হয়ে গেছে, সেই নির্বাচনের ফলের উপর নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, সুতরাং এখন নির্বাচন নয়, এখন হচ্ছে আওয়ামী লীগ যাতে রাজনৈতিকভাবে মাঠে নামতে পারে, তাদের ফ্রি এবং একটা প্লেইং ফিল্ড যাতে তারা পায়, অর্থাৎ সহজ কথায় তাদের ওপর থেকে
কিভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে পুনর্বাসন দেওয়া যাবে আওয়ামী লীগকে বাংলাদেশে, এই বিষয়টা নিয়েও কথা হয়েছে। এবং এই কথার ভেতরেও কিন্তু রয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে নিরাপত্তাজনিত যে কথাবার্তা, তার মধ্যে কিন্তু এটা কেন, তার কারণ হচ্ছে বাংলা ওখানে যদি আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ শক্তি রাজনীতিতে থাকলে, ওখানে যে ধর্মীয় শক্তিগুলো যারা মাথাচাড়া দিয়ে উঠেছে গত 1.5 বছরে এবং এখন রয়েছে, যারা বাংলাদেশের সংসদে দ্বিতীয় বৃহত্তম দল এবং বিরোধী দল, তারা তাদেরকে নিয়ন্ত্রণে রাখবার জন্যে একটা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সেখানে থাকার প্রয়োজন। এই ব্যাপারটা আলোচনা হয়েছে। সেই আলোচনার ফলে কিভাবে তার যে একটা রোডম্যাপ তৈরি হচ্ছে, সেই রোডম্যাপের অংশ হচ্ছে সংসদ থেকে কিভাবে এই যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞাগুলো জারি করার ব্যাপারে যে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স ইত্যাদি হয়েছিল, সেই অর্ডিন্যান্সগুলো নিয়ে কি করা যাবে এবং সংসদ কিভাবে সেগুলোকে তুলে দেবে, এই বিষয়টিও আলোচনা হয়েছে। এবং সেটা যে হয়েছে সেটা কিন্তু বোঝা গেল আজকে সংসদের অধিবেশনে। কিভাবে বোঝা গেল বলছি। আজকে মানব জমিন পত্রিকা বাংলাদেশের, তারা সংসদের আজকের অধিবেশনে খবর দিতে গিয়ে তারা লিখছে যে জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, চলতে হবে সাংবিধানিক পথে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ বাংলাদেশের খবরের মধ্যে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন রাষ্ট্র কোনো আবেগ বা ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান, আইন ও কানুন দিয়ে। সরকার ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা কোনো অবৈধ বা আরোপিত আদেশের মাধ্যমে নয়, বরং সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এই যে কথাটা আপাতভাবে মনে হচ্ছে যে তিনি সরকারের যে ধারণা এখন এই জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ নিয়ে, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এটা বলেছেন। সেখানে আজকে জাতীয় সংসদে অনির্ধারিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি সালাউদ্দিন সাহেব এই কথাগুলো বলেন। এর আগে সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জুলাই সনদ করার বিষয়ে সংসদে বক্তব্য রাখতে যান এবং সেই বক্তব্য তিনি যখন রাখেন তখন স্পিকার বলেন, এটা এখন আলোচনার বিষয় নয়, আপনার পরে আলোচনা করার, আপনি এই বিষয়ে আলোচনা করতে পারবেন, সেটা পরের ব্যাপারে এখন আলোচনা করবেন না। তারপরে ডক্টর শফিকুর রহমান আর এগোননি বিষয়টা নিয়ে, এবং এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাগুলো বলেন। তিনি আরো কি বলেছেন, মানব জমিন রিপোর্ট দিচ্ছে, বক্তব্যের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদীয় রীতিনীতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব বা সংক্ষিপ্ত আলোচনা আনতে হলে কার্যপ্রণালী বিধির 62 বা 68 ধারা অনুযায়ী নোটিশ দেওয়ার বিধান রয়েছে। বিরোধী দলের নেতা মানে ডক্টর শফিকুর রহমান এমন কোনো নোটিশ দিয়েছেন কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। অর্থাৎ নোটিশ না দিয়ে তিনি আলোচনা করতে যাচ্ছেন কেন, এই প্রশ্নটা তিনি করলেন। আর বিরোধী দলীয় নেতা যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এই যে প্রসঙ্গ তুলেছেন, সেই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে এই যে আদেশটা, অধ্যাদেশ, এই অধ্যাদেশটাই আইন বিরুদ্ধ হয়েছে, অধ্যাদেশ। এবং সেই আইনে নিয়ে এই প্রসঙ্গে অধ্যাদেশ কতটা আইন বিরুদ্ধে, এই প্রসঙ্গ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধান পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সংবিধান পরিবর্তন, অথচ গত বছরের 13ই নভেম্বর জারি করা এই আদেশটি না কোনো অধ্যাদেশ না কোনো আইন, এটা একটা অদ্ভুত বিষয়। অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তিনি তার বক্তব্য আরো পরিষ্কার করে তিনি বলেন, এই আদেশের ওপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়া, যেটা এনসিপি এবং জামাত সদস্যরা যে শপথ নিয়েছেন, সেই শপথটা এবং রাষ্ট্রপতির কাছে অধিবেশন আহ্বানের দাবি জানানো, এটা হচ্ছে অসাংবিধানিক। তিনি আরো কিছু বলেছেন, সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে জুলাই সনদের রাজনৈতিক সমঝোতার অংশ ছিল না। এর 4টি ভিন্ন প্রশ্নের জন্য একটিমাত্র হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ রাখা ছিল, যা কখনো যৌক্তিক নয়। তিনি এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে আরো বলেছেন যে প্রথম দিনেই সংসদের প্রথম দিনে 11 তারিখ, গত 11ই মার্চ, সংসদে 133টি অধ্যাদেশ উত্থাপিত হয়েছে এবং আগামী 30 দিনের মধ্যে এসব অধ্যাদেশের ফয়সালা করতে হবে। সামনে দীর্ঘ ছুটি রয়েছে, তাই এই অধিবেশনে হয়তো সময় পাওয়া যাবে না। অর্থাৎ এই অধিবেশনে অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে না। সরকারের প্ল্যানটা তাহলে কি আছে? সরকারের প্ল্যান পরিষ্কার যে 30 দিন এই অধিবেশন নয়, পরের অধিবেশনে তোলা হবে। ইতিমধ্যে 30 দিন সময়টা এগিয়ে যাবে এবং এগিয়ে গেলে তারপরে এই সম্পর্কে আলোচনা হবে, পাস করতে হবে সংসদে। এই পাস করতে গিয়ে ওই সংবিধান সংস্কার পরিষদের অধ্যাদেশ তো পাস হবেই না, তার কথাতেই আজকে বোঝা গেছে। আর এই সম্পর্কে বোঝা গেছে যে এই অধ্যাদেশগুলোর মধ্যে একটা 133টা অধ্যাদেশ, এটা অলরেডি সংসদে আলোচ্য বিষয় তুলে দেওয়া হয়ে গেছে। পাস না করতে পারলে সব বাতিল। আর এই বাতিলগুলোর, এই অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা সংক্রান্ত অধ্যাদেশ, সেটাও বাতিল হবে। এর মধ্যে রয়েছে যে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠন, তার অধ্যাদেশ, সেটাও সম্ভবত বাতিল হবে পুরোপুরি। কারণ এটা বলা হয়েছে যে 1972 সেই পুরনো ক্রাইম ট্রাইব্যুনালটাকে নিয়ে এসে নতুন করে তার মধ্যে জুলাইয়ের গণ আন্দোলনকে নিয়ে আসা, এটার বিরুদ্ধে সরকার আলাদাভাবে এই জুলাই অধ্যাদেশের, এই জুলাই বিপ্লব বা অভ্যুত্থানের সময় যে ঘটনাগুলো ঘটেছে, মৃত্যু হয়েছে, তাদের সবার আলাদাভাবে বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার সেটা করবে। ফলে আজকে যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে পরিষ্কার একটা রোড ম্যাপ দেখা যাচ্ছে। অধ্যাদেশ বাতিল, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা বাতিল হয়ে যাবে, আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরতে পারবে। মনে হচ্ছে যে দিল্লিতে ডিজিএফআই বৈঠকের ইত্যাদিতে অন্যান্য আলোচনার মধ্যে, কারণ একটা জিনিস দেখুন, অজিত ডোভাল ভারতের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গেও মিটিং করেছেন ডিজিএফআই কর্তা। বাংলাদেশের টোটাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, সেইটাই স্বাভাবিক। এর ফলে আমাদের যে খবর পাচ্ছি সমস্ত দিক দিয়ে, যেমন নয়াদিল্লির সাউথ ব্লক থেকে, তেমনি আরও বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে, আওয়ামী লীগ সামনের 30 দিন, 11 তারিখের পরে সামনের মাসের 11 তারিখ, এপ্রিলের 11 তারিখ, তারপরে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। কারণ অধ্যাদেশ বাতিল হয়ে যাবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সংক্রান্ত
যে সমস্ত অধ্যাদেশ এসছে, এবং আরো অন্যান্য ব্যাপারগুলো আওয়ামী লীগ আবার তার মানে রাজনীতিতে চলে আসছে এপ্রিলেই। আর আমি গত কয়েকটি যে সংখ্যায় প্রতিবেদন করেছি তার মধ্যে বলেছি আওয়ামী লীগ নেতৃত্বের ভারত থেকে ফেরা, সেগুলো সামনের মাসের অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই তাদের বড় অংশই তারা কিন্তু ভারত থেকে ফিরে আসবেন, দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ আবার মাঠের রাজনীতিতে ফিরছে।